আমরা এখন বিভিন্ন পেশি দেখব, কারণ অস্থি যখন আসে এই অস্থিগুলাকে চলাচল করায় কিন্তু আমাদের যে পেশিগুলো আছে এই পেশিগুলো। সো পেশি একটা ইম্পর্টেন্ট কিন্তু টপিক। পেশি থেকে আসে আসলে কোন প্রশ্নগুলো বা আমাদের জানতে হয়, অ্যাকচুয়ালি শকটা পড়তে হয়। শকের মধ্যে দেখো বাদ দিবা অ্যাকচুয়ালি যে দৈর্ঘ্য প্রস্থ এগুলা, বাট শকের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে কিছু লাইন আছে, যেমন উদাহরণগুলা কোন পেশিগুলা কোন ধরনের, এগুলো খুবই ইম্পর্টেন্ট। ওকে, এবং ওটা ইম্পর্টেন্ট না বাট পরীক্ষায় আসার মতো। এখন আমরা বাম পাশে যে পেশির ছবিগুলো আছে এখান থেকে আমরা একটু বোঝার চেষ্টা করব, অল্প একটু। হ্যাঁ, আমরা খুব ডিটেইলে এখানে যাব না, যাতে একটু হলেও বুঝতে পারি। প্রথম যে জিনিসটা সেটা হলো যে আমাদের একটা পেশি আছে, তো পেশির ভেতরে কিছু তন্তু থাকে। তোমরা একটিন এবং মায়োসিনের নাম শুনছো, একটিন এবং মায়োসিন। এরা হয় কি, এরা এরকম কাছে আসে তখন পেশিটা ছোট হয়, দূরে সরে যায় পেশিটা বড় হয়। তো আমার এই যে হাতগুলো দেখো ইন্টারভেইনিং, একটা আর একটা পার্টের ভেতরে চলে গেছে লাইক দ্যাট। এইভাবেই কিন্তু একটা পেশির ভেতরে, কোষের ভেতরে কিন্তু এগুলো থাকে। তো সবার আগে আমরা বলি মায়োব্লাস্ট। মায়োব্লাস্ট শব্দের অর্থ হলো এটা একটা পেশি কোষ, ব্লাস্ট বা অপরিণত কোষ। এই কোষটা যখন বড় হয় তখন তাকে আমরা বলি মায়োসাইট, তাই না? বি মানে হচ্ছে অপরিণত, আর সি মানে বা সাইট মানে হচ্ছে পরিণত, মানে এইটা অ্যাকচুয়ালি কাজ করে। তাহলে আমার এই যে পেশিটা কাজ করতেছে এটা একটা মায়োসাইট, নট মায়োব্লাস্ট, মায়োসাইট। তো মায়োসাইটটার ভেতরে তুমি যদি যাও তুমি দেখবে এরকম অনেকগুলো সুতা আছে, দেয়ার একটিন মায়োসিন। ঠিক আছে, তো একটিন মায়োসিন ওই পেশি কোষের ভেতরে থাকে, এইভাবে থাকে। দেখছো কিভাবে থাকে? এটা একটা হচ্ছে একটিন ধরা যাক, তাহলে আরেকটা থাকবে হচ্ছে এইটার ভেতরে একটু প্রবেশ করে থাকবে। তো তোমরা দেখো এই জায়গাটাতে, যদি তোমরা দেখো এই জায়গা থেকে এই জায়গা, ওখানে কিন্তু অল্প তন্তু তিনটা। এখান থেকে এই জায়গা যদি দেখো এখানে চারটা তন্তু আছে। বাট তুমি যদি এই জায়গাটার দিকে খেয়াল করো, দেখো লাল এবং কালোগুলা পরস্পরের সাথে ইন্টারভেইন করছে, একটা আর একটার ভেতরে ঢুকে গেছে। তাহলে এখানে কিন্তু 7টা আছে। তাহলে তোমার কি মনে হবে না এই জায়গাগুলো একটু লাইট, একটু মানে ফাঁকা ফাঁকা, আর এই জায়গাগুলো একটু ডার্ক হবে, কারণ এখানে অনেকগুলো আছে, তাই না? এই জায়গাটা একটু ডার্ক হবে। তো আমাদের পেশির ভেতরে কিন্তু এরকম ডার্ক অঞ্চল পাওয়া যায়। এই অঞ্চলগুলো দেখলে মনে হবে ডার্ক, একটু ব্ল্যাক, আর এই জায়গাগুলো ফাঁকা ফাঁকা। তো দেখো আমরা একটা পেশি কোষ নিছি, মায়োসাইট নিছি। ওই মায়োসাইটের ভেতরে কিন্তু এইভাবে আছে, দেখো এই জায়গাগুলো দেখো ফাঁকা। সো এই জায়গার নাম হচ্ছে আইসোট্রপিক অঞ্চল। আইসো বলতে এরা একই ধরনের, মানে আইদার এগুলো লাল অথবা কালো, কিন্তু ওরাই শুধু আছে। এই যে এখানেও দেখো আইদার লালগুলো অথবা কালোগুলো, শুধু ওরাই আছে। সো যে জায়গাগুলো এরকম ফাঁকা সেই জায়গাগুলোকে আমরা বলি আই অঞ্চল। ওকে, আই অঞ্চল মানে একই ধরনের, কিন্তু যে জায়গায় দেখো এরা এসে প্রবেশ করছে, এদিক থেকে এরাও আসছে, এই জায়গাগুলো একটু ডার্ক ডার্ক লাগতেছে, বেশি বেশি আছে এখানে, এগুলোর নাম হচ্ছে অ্যান আইসো। আইসো মানে একই ধরনের, অ্যান আইসো মানে হচ্ছে একই ধরনের নয়। এ মানে হচ্ছে অ্যাবসেন্ট, এ মানে অ্যাবসেন্ট না বোঝায়। সো এইটাই অ্যাকচুয়ালি তোমাদের বোঝার জায়গা, যে আইসোট্রপিক অঞ্চল এবং অ্যানাইসোট্রপিক অঞ্চল কিন্তু এগুলা। ঠিক আছে, সো অ্যানাইসোগুলো হচ্ছে ডার্ক অঞ্চল, আর আই অঞ্চলগুলো হচ্ছে লাইট অঞ্চল। লাইট মানে একটু স্বচ্ছ, একটু ফাঁকা ফাঁকা অঞ্চল। সো শেষ পেশিতন্তুগুলো আমরা দেখলাম। এখন আমরা করলাম কি, অনেকগুলা এই পেশিতন্তুগুলোর নাম কিন্তু মায়োফাইব্রিল। ফাইবার মানে হচ্ছে তন্তু, ফাইব্রিল মানে হচ্ছে ছোট তন্তু। ওকে, এগুলো ছোট ছোট। তো পেশির তন্তুকে বলা হয় মায়োফাইব্রিল। তো দেখো অনেকগুলো মায়োফাইব্রিল, এই যে দেখছো কতগুলো মায়োফাইব্রিল, মায়োফাইব্রিল মিলে কিন্তু একটা পেশি কোষ পেলাম আমরা একটা। তাহলে এগুলো হচ্ছে পেশি তন্তু, এটা একটা একটা ছোট গুচ্ছ, সেই গুচ্ছগুলো দেখো একটা দুইটা তিনটা অনেকগুলো গুচ্ছ মিলে দেখো একটা পেশি কোষ হয়ে গেল। তো পেশি কোষের ক্ষেত্রে দেখো কোষের যেমন সাইটোপ্লাজম থাকে, তাহলে পেশি কোষের সাইটোপ্লাজমকে বলা হয় সার্কোপ্লাজম। সার্কো মানে পেশি, তাহলে পেশির সাইটোপ্লাজমের নাম হচ্ছে সার্কোপ্লাজম। তাহলে বলো তো আমাদের কোষের আবরণের নাম হচ্ছে প্লাজমা মেমব্রেন বা প্লাজমালেমা। প্লাজমা মেমব্রেন আমরা বলি, তোমরা হয়তো জানো না, প্লাজমা মেমব্রেনের আরেক নাম হচ্ছে প্লাজমালেমা। তাহলে পেশির আবরণের নাম হচ্ছে সার্কোলেমা। পেশির আবরণের নাম কি? সার্কোলেমা। আর আমাদেরটার নাম কি? প্লাজমালেমা। লেমা, প্লাজমা লেমা। তাহলে আমরা আরেকবার বলি, কোষের সাইটোপ্লাজমের নাম হচ্ছে, কোষের সাইটোপ্লাজমের নাম হচ্ছে সাইটোপ্লাজম, পেশির সাইটোপ্লাজমের নাম হচ্ছে সার্কোপ্লাজম। কোষের আবরণের নাম হচ্ছে প্লাজমা লেমা, আর পেশির আবরণের নাম হচ্ছে সার্কোলেমা। সেম।
ঠিক আছে। আচ্ছা, এখন আমরা আরেকটু নিচে চলে আসি। এখন আমরা কাজ করলাম যে পেশি কোষগুলোকে নিয়ে বান্ডল করলাম। এই যে দেখো একটা পেশি, এইটাকে আবার ধীরে ধীরে কিন্তু আমরা ডিপে যাচ্ছি। এই পুরোটা মিলে যে একটা, এই পুরোটা মিলে যে আরেকটা, পুরোটা মিলে যে আরেকটা, এই পুরোটা মিলে আরেকটা, তাহলে এখানে 4টা কিন্তু পেশি কোষ আছে। তো সবাই মিলে আমরা একটা আবরণের মধ্যে আবৃত করে রাখছি, একটা ফেসিকল ক্রিয়েট করছি। ফেসিকল মানে হচ্ছে বান্ডল, যেখানে অনেকগুলো একসাথে থাকে। এটা একটা ফেসিকল, এটা একটা ফেসিকল, এটা একটা ফেসিকল, ওগুলোকে আমরা আবার আবৃত করে রাখছি। তাহলে লেয়ার বাই লেয়ার। তাহলে এক এক করে দেখো তোমরা। প্রথম যেটা সেটা হলো এইটা, মায়োফাইব্রিল বলে যে পোরশনটা রয়েছে, এর আবরণের নাম হচ্ছে অ্যান্ডোমাইসিয়াম, যেহেতু একবার ভেতরের দিকে থাকে। মায়োফাইব্রিলের আবরণের নাম হচ্ছে অ্যান্ডোমাইসিয়াম। অনেকগুলো মায়োফাইব্রিল মিলে যখন একটা ফেসিকল গঠন করে, এর আবরণের নাম হচ্ছে পেরিমাইসিয়াম। অনেকগুলা ফেসিকলের চারপাশে আরেকটা আবরণ থাকে, সো দিস ইজ কল্ড এপিমাইসিয়াম। তাহলে ভেতর থেকে বাইরে অ্যান্ডোমাইসিয়াম, পেরিমাইসিয়াম, অ্যান্ড দিস ইজ এপিমাইসিয়াম, ইপিই, এইভাবে মনে রাখবা। এবং কোনটার আবরণ কোনটা একটু সময় নিয়ে পড়লেই ক্লিয়ার হয়ে যাবে। সো আমাদের কিন্তু গঠনটা মোটামুটি শেষ। ঠিক আছে, এটা হচ্ছে হাড্ডি, হাড্ডির সাথে দেখো পেশির লেগে আছে। তাহলে পেশি এবং হাড্ডির মাঝখানে এই যে অঞ্চলটার নাম হচ্ছে টেন্ডন। প্রত্যেকটা পেশি কিন্তু শুরু হয়ে টেন্ডন হয়, টেন্ডন হয়ে হাড্ডির সাথে লাগে। ডান। আচ্ছা, এখন আমরা দেখি যে এই পেশিটার কি কি ক্ষমতা আছে। প্রথমটা হচ্ছে এরা ইলাস্টিসিটি, এরা স্থিতিস্থাপক। এরা চাইলেই সংকোচন হওয়ার পরে আবার কিন্তু আগের অবস্থায় ফিরে আসতে পারে। ঠিক আছে, ওকে। আর এইটা হলো উত্তেজিতা মানে তুমি যদি এইটার মধ্যে উদ্দীপনা দাও, কারেন্ট দাও, নির্দেশনা দাও, সে উত্তেজিত হয়, কাজ করে। পেশি টান, পেশিগুলা কিন্তু একবারে যে ফ্লাসিড বা থলথল হয়ে আছে তা না, এখানে একটু হাত দেওয়া একটু শক্ত শক্ত লাগতেছে, মানে টান টান হয়ে থাকতে পারে তারা। অবসাদ, পেশিকে তুমি যত কাজ করবা পেশি কি হবে, ফেটিং হয়ে যাবে, অবসাদ, ক্লান্ত হয়ে যাবে। হার্টের ক্ষেত্রে কিন্তু ক্লান্তি নাই, বাট বাকি পেশিগুলোর ক্ষেত্রে কিন্তু ক্লান্তি আছে। ওকে। আর হচ্ছে পরিবাহিতা, একটা পেশিকে তুমি যদি উত্তেজনা দাও, একটা পেশিকে নির্দেশনা দাও, সে আশেপাশের পেশিকে ওই নির্দেশনাটা পাঠিয়ে দেয়। সো এইটাকে আমরা বলি পরিবাহিতা বা কন্ডাক্টিভিটি, একটা থেকে আশেপাশেরগুলোকেও ছড়িয়ে যায়। ঠিক আছে। আর এইটার নাম হচ্ছে নিঃসারকাল। নিঃসারকাল শব্দের অর্থ হচ্ছে রেস্টিং ফেজ। পেশিটা কাজ করলো, আবার কাজ করবে, মাঝখানে যে সময়টা, দ্যাট ইজ কল্ড রেস্টিং ফেজ। মানে ওই সময় তুমি যদি তাকে বলো কাজ করতে, সে কিন্তু কাজ করবে না। বুঝতে পারছো? তার মানে একটা পেশি কাজ যখন করে, ফাংশন অ্যাক্টিভ থাকে, একটা সময় গিয়ে সে কিন্তু আর কাজ করে না, পরের বার আবার কাজ করে। এই মাঝখানের সময়টাতে যতই তুমি তাকে বলো, সে কোনো কিন্তু কথা শুনবে না। ঠিক আছে। তো যার ওই রেস্টিং ফেজটা যত কম, নিঃসারকাল, যে দুইবার কাজের মাঝখানে আমার সময় কম, তাহলে আমার ক্লান্তি বেশি। দুইটার মাঝখানে যদি আমার সময় বেশি থাকে, তাহলে ওই সময় আমি কি হবো, আবার রিগেইন করতে পারবো এনার্জি, আমার ভেতরে যে বর্জ্য জমচগুলো ফেলে দিতে পারবো। তাহলে রেস্টিং বা নিঃসারকাল যাদের বেশি হবে, তারা ভালো কাজ করে, তারা টায়ার্ড হয় না। যেমন আমাদের হৃৎপিণ্ডের পেশিগুলা, দুইটা সংকোচন বা দুইটা বিটের মাঝখানে সে একটু রেস্ট পায়। এই রেস্টের সময় সে তার সমস্ত কিছু ক্লিন করে ফেলতে পারে। যে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়, ওগুলোকে খাদ্যে পরিণত বা শক্তিতে পরিণত করতে পারে। সো হৃৎপেশির সবচেয়ে বড় নিঃসারকাল, এই জন্য হৃৎপেশি কখনো টায়ার্ড হয় না। ঠিক আছে। সো আমরা প্রথমে গঠন দেখেছি, এরপর কিছু বৈশিষ্ট্য বা সাধারণ ধর্ম দেখেছি পেশি কি কি করতে পারে। এবার চলে আসি আমরা এই জায়গায়, পেশির পার্থক্য। প্রথমে আমরা দেখি কোনটা কোনটা পড়বো না। এই পেশির দৈর্ঘ্য, এই পেশির ব্যাস, এটা পড়ার আপাতত দরকার নাই। প্রথমেই চলে আসি ঐচ্ছিক পেশি, মানে যেগুলো আমরা নাড়াচাড়া করতে পারি, দেয়ার ঐচ্ছিক পেশি, আমাদের ইচ্ছার মতো করতে পারি। অনৈচ্ছিক পেশি, যেমন আমাদের ফুসফুসের মধ্যে পেশিতন্তু আছে, তো ফুসফুস বা কিডনিতে, এগুলো আমরা কিন্তু নির্দেশ দিতে পারি না, তাহলে এরা অনৈচ্ছিক পেশি। হৃৎপেশি মানে হচ্ছে আমাদের হৃৎপিণ্ডে যে পেশিগুলো থাকে, দেয়ার হৃৎপেশি। তাহলে ঐচ্ছিক, অনৈচ্ছিক এবং হৃৎপেশি। এবার দেখো ঐচ্ছিক পেশিগুলোকে বলা হয় রৈখিক পেশি। এর কারণ হচ্ছে ঐচ্ছিক পেশিগুলোর মধ্যে এই যে এরকম থাকে, কিংবা তুমি চিন্তা করলে এরকম এরকম রেখা পাবা, রেখা ঐচ্ছিক পেশিগুলোর মধ্যে ডোরাকাটা পাবা। এই জন্য এটাকে বলা হয় রৈখিক পেশি বা ডোরাকাটা পেশি। ঠিক আছে। এই ধরনের গঠন কিন্তু তুমি অনৈচ্ছিক পেশিতে পাবা না, মানে কিডনিতে, ফুসফুসে যে পেশিগুলো আছে এগুলোতে তুমি পাবা না, কিংবা পৌষ্টিক নালীতে যেগুলো আছে, রক্ত নালীতে যেগুলো আছে, এগুলোতে তুমি পাবা না। যেহেতু পাচ্ছ না, তাহলে এইরকম ডোরাকাটা না থাকলে আমরা এটাকে মসৃণ পেশি বলবো। রাইট? কি পেশি বলবো? মসৃণ, স্মুথ নাই। আর হৃৎপেশির ব্যাপার আলাদা। তো আমরা প্রথমেই দেখি
রৈখিক পেশি যেগুলো আমরা এই যে ধরা যাক এই জায়গার পেশিটার নাম হচ্ছে রৈখিক পেশি, এটা নলাকার। নলাকার বলতে এইরকম আর কি, এইরকম নলের মতো আর কি, নলাকার। এই যে আমরা এখানে একটা গঠন দেখতেছি না, এই যে নলাকার, নলের মতো। মসৃণ পেশি কোষগুলো এরকম মাকু আকৃতি, মাকু বলতে এরকম আর কি। আর হৃদ পেশিগুলো হচ্ছে কেমন, এইরকম এইরকম এইরকম, বাট একটার সাথে আরেকটা কি কানেক্টেড। এই যে কানেক্টেড, এটাকে বলা হয় ইন্টারক্যালেটেড ডিস্ক। কানেকশনটাকে কি বলা হয়, ইন্টারক্যালেটেড ডিস্ক। তাহলে 9 নম্বরটা আমাদের শেষ, আমাদের 1 নম্বরটাও শেষ, তোমরা এগুলো জানো। সার্কোলেমা, এইটার সার্কোলেমা কিন্তু স্পষ্ট। এই যে দেখো এটা সার্কোলেমাটা, এই যে আবরণটা স্পষ্ট, বাকিগুলোর ক্ষেত্রে অস্পষ্ট। তো একটা মনে রাখলে বাকিগুলো মনে থাকবে। হৃদপেশিরও সার্কোলেমা আছে, বাট খুবই পাতলা। সো এটাও ডান আমাদের। নিউক্লিয়াসের সংখ্যা দেখো, যাদের নিউক্লিয়াসের সংখ্যা অনেক, তার মানে এরা আসলে অনেকগুলো মায়োসাইট একসাথে যুক্ত হয়ে একটা করে হয়েছে পেশি। অনেকগুলো কোষ, পেশি কোষ একসাথে যদি হয়, তাদের সবার নিউক্লিয়াস একসাথে হবে না, হয়ে দেখো অনেকগুলো হয়েছে। তাহলে ঐচ্ছিক পেশির কিন্তু কয়েকশো নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের পরিমাণ কিন্তু অনেক বেশি, কারণ এরা সবসময় কাজ করে, ওদের নিউক্লিয়াস বেশি হইতে হয়, অনেকগুলো কোষকে একসাথে যুক্ত হইতে হয়। এবং নিউক্লিয়াসগুলো কিন্তু সেন্ট্রালি না থেকে একটু কোন দিকে থাকে, পেরিফেরির দিকে থাকে, এই যে এই দিকে থাকে। কেন মাঝখানে থাকতে পারে না, কারণ মাঝখানে তো তন্তুগুলো আছে, একটিন, মায়োসিন ইত্যাদি ইত্যাদি আছে, ওদের জন্য জায়গায় পায় না, বুঝতে পারছো? আচ্ছা, মাকু ঐচ্ছিক পেশির ক্ষেত্রে দেখবা একটা নিউক্লিয়াস কিন্তু মাঝখানে, খুবই সিম্পল, যে এদিকে জায়গা নাই এদিকে জায়গা নাই, মাঝখানে। আর মাঝখানে যেহেতু এই যে এদের মতো একটিন মায়োসিন নাই, বা এদের মতো হচ্ছে নাই, অনেক পেশি তন্তু নাই, তাহলে সে মাঝখানে জায়গা পাবে। ঠিক আছে? তো যাই হোক না কেন, নিউক্লিয়াসের সংখ্যা এটা শুধু মনে রাখলেই হবে যে এদের কয়েকশো, ওদের একটা একটা করে। এবার অনুপ্রস্থ রেখা, অনুপ্রস্থ রেখা মানে যে ডোরা কাটাগুলো বোঝাচ্ছে। তাহলে আমাদের এগুলাতে বা ঐচ্ছিক পেশিতে ডোরা কাটা থাকবে, বাকিগুলাতে এটা তো থাকবে না। হৃদপেশিতে আছে। তো মজার একটা ব্যাপার হলো, অনেক সময় বলা হয় হৃদপেশি কাজ করে অনৈচ্ছিক পেশির মতো, মানে আমাদের ইচ্ছা সাথে সে কাজ করে না, সে অনৈচ্ছিক পেশির মতো, যাদের উপর আমাদের নিয়ন্ত্রণ নাই। কিন্তু হৃদপেশির আবার গঠনটা ঐচ্ছিক পেশির মতো। তার মধ্যে একটা প্রমাণ আমরা এখানে পাইলাম। কিভাবে? এটার গঠন আর এটার গঠন কোথায় মিলে গেল, এই যে এটা, যে এদের ডোরা কাটাও থাকে, ডোরা কাটা তো এদের মাঝখানে নাই, ওদের আছে। তাহলে আমরা বলতে পারি হৃদপেশি গঠনগতভাবে এর কাছাকাছি, আর কাজের দিক থেকে এটা হলো মাঝখানেটার কাছাকাছি, কারণ মাঝখানেটাও আমাদের কথা শুনে না, হৃদপেশি আমাদের কথা শুনে না। তাহলে গঠনগত এবং কার্যগতভাবে কোনটা কোন দিকে যাচ্ছে এটা একটু মনে রাখবো। এবার চলে আসি আমরা নিউক্লিয়াসের অবস্থান। নিউক্লিয়াসের অবস্থান নিয়ে আমি কথা বলছি, এদের ক্ষেত্রে পরিধির দিকে, এদের ক্ষেত্রে কেন্দ্রের দিকে থাকে, রাইট? বাকিদের ক্ষেত্রে শাখা প্রশাখা, দেখো এর কোনো শাখা প্রশাখা নাই, সিঙ্গেল সিঙ্গেল, কিন্তু এদের দেখো একটা আরেকটার সাথে লেগে মনে হচ্ছে ব্রাঞ্চড হয়েছে, শাখা প্রশাখা হয়েছে, তাই না? বিহীন বিহীন, কিন্তু এটা যুক্ত, কারণ এই যে কানেকশন কানেকশন আছে। এবার চলে আসি আমরা প্রকৃতি, খুবই সিম্পল। ঐচ্ছিক পেশি যেটা, সেটা আমরা ইচ্ছা মতো নাড়াইতে পারি। মসৃণ পেশি যেটা বা অনৈচ্ছিক পেশি, এটা আমরা নাড়াইতে পারি না। হৃদপেশিকেও আমরা নাড়াইতে পারি না। ওকে, আমাদের কথা শুনে না। সংকোচনের ক্ষমতা দেখো, সংকোচনের ক্ষমতা হচ্ছে, দেখো আমি তাকে বললাম তুমি এখন সংকুচিত, সংকুচিত হয়েছে দ্রুত এবং খুবই শক্তিশালী। পাওয়ারফুল না এগুলা পেশিগুলা? ইয়েস, দ্রুত ঘটতে পারে এবং শক্তিশালী। বাট খাবার গেছে পরিপাক নালীর ভেতরে, পরিপাক নালীতে যে পেশিগুলো আছে, রক্তনালীতে যে পেশিগুলো আছে, এগুলো কিন্তু মোটামুটি স্লো, কিন্তু স্লো হলে হয় করে দীর্ঘক্ষণ ধরে সংকুচিত হইলো, দীর্ঘক্ষণ থাকলো। এই জন্য এটা বলছে যে অনেক স্লোলি তারা কন্ট্রাক্ট হয়, কিন্তু দীর্ঘক্ষণ তারা কন্ট্রাক্ট করে থাকতে পারে, সংকোচন করে থাকতে পারে। আর এইটার ক্ষেত্রে দেখো হৃদপেশি সংকোচন ক্ষমতাটা আমাদের এই ঐচ্ছিক পেশির মতো এত দ্রুত না হইলেও হৃদপেশিটা মোটামুটি দ্রুত, কারণ একটার পর একটা বিট দিতেই হয়, এবং ছন্দ আছে একটা, তাই না? প্রত্যেক মিনিটে আমি 75 বার দিচ্ছি, ছন্দ আছে। অবস্থান, অবস্থান আমাদের এটা কিন্তু বেসিক কনসেপ্ট খাটাইতে হবে। চোখ, চোখে যে পেশিগুলো আছে, যে কারণে দেখো আমি এদিক 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 করতে পারতেছি, তাহলে চোখের যে পেশিগুলা দেয়ার ঐচ্ছিক পেশি, ইচ্ছা মতো চলে। সোয়াল, দেখো সোয়ালের পেশিগুলো কিন্তু আমি কাজে লাগাইতে পারলাম। ওষ্ঠব, রাইট, কাজে লাগাইতে পারলাম। সো এগুলো হচ্ছে ঐচ্ছিক পেশি, ইচ্ছা মতো চালানো যায়। পৌষ্টিক নালী এবং রক্তনালী, আমি আমার পৌষ্টিক নালীটাকে যদি বলে এই তুমি সংকুচিত হও, হয় না। আমি যদি রক্তনালীকে বলি এই সংকুচিত হয়ে রক্তচাপ বাড়াও, বা একটু ঢিলা ঢালা হয়ে রক্তচাপ কম, না, কথা শুনতেছে না। সো পৌষ্টিক নালী এবং রক্তনালীর পেশিগুলো হচ্ছে অনৈচ্ছিক পেশি, ঠিক আছে? আর হৃৎপিণ্ডের মধ্যবর্তী স্তর মায়োকার্ডিয়াম, এটা কি?
ও আচ্ছা, হৃৎপেশিটাকে আমরা কোথায় পাই? হৃৎপেশিটাকে আমরা পাই হৃৎপিণ্ডের যে 3টা স্তর বা 3টা প্রাচীর আছে, মাঝের প্রাচীরটা, দ্যাট ইজ কল মায়োকার্ডিয়াম। আমরা জানি এপিকার্ডিয়াম বাইরে, এন্ডোকার্ডিয়াম ভেতরে, আর মায়োকার্ডিয়াম মাঝখানের স্তরটা হৃৎপিণ্ডের। এই যে মায়ো মানে কিন্তু পেশি, তাহলে হৃৎপিণ্ডের মাঝের স্তরটার নামই হচ্ছে মায়োকার্ডিয়াম। ঠিক আছে, এবার চলে আসি আমরা কাজে। অঙ্গ সঞ্চালন ঘটানো ঐচ্ছিক পেশি যেগুলাকে হাড্ডির সাথে লেগে থাকে, এই জন্য এদের আরেক নাম কিন্তু হাড্ডি পেশি বা কঙ্কাল পেশি। কি নাম? কঙ্কাল পেশি। আমরা কিন্তু এগুলা দ্বারা আমাদের দেহ অঙ্গ প্রত্যঙ্গ চালাই। আর যেগুলা রক্তনালীতে এবং পৌষ্টিক নালীর মধ্যে আছে, এরা কি আইদার রক্ত যাতায়াতে সাহায্য করতেছে, না হলে খাদ্য যাতায়াতে সাহায্য করতেছে। বুঝতে পারছো? আর হৃৎপেশি তো হৃদস্পন্দন ঘটাচ্ছে। আশা করছি সবাই বুঝতে পেরেছো। চিত্র তো আমি মোটামুটি এখানে লিখে দিছি, চিত্রও শেষ। সো এটা একটু সময় নিয়ে পড়বা, কয়েকটা জিনিস খুব ভালো করে মনে রাখবা। যেমন সার্কোলেমা আকৃতি, তাহলে আমি একটু লিখে দিই। হ্যাঁ, এইটাই স্টার দিয়ে রাখো, সার্কোলেমা স্টার দিয়ে রাখো, নিউক্লিয়াসের সংখ্যা স্টার দিয়ে রাখো, অনুপ্রস্থ রেখা স্টার, আর এইটা রাখো, ইন্টারক্যালেটেড ডিসটা রাখো, সংকোচনের ক্ষমতা, এগুলো তো তোমরা এমনি পারবা। আর এইটা হলো 100% কোনটা কোথায় আছে। ঠিক আছে, জনন নালীতে, জননাঙ্গে কোন ধরনের পেশি আছে, তোমরা যখন পড়বা ডিটেইল তখন কিন্তু পাবা এবং বুঝতে পারবা। সো প্রিয় স্টুডেন্ট, এই ছিল আমাদের বিভিন্ন ধরনের পেশির পার্থক্য। এবার চলে আসি আমাদের যে ঐচ্ছিক পেশিগুলো আছে, ঐচ্ছিক পেশি যেগুলো আছে এগুলার কিছু স্পেশাল ভেরিয়েন্ট আছে। ভেরিয়েন্ট মানে হচ্ছে কি কি কাজ করে। যেমন ধরো আমার এই যে সন্ধিটা আছে, আমি যেটাকে ফ্লেকশন করতে চাই, মানে ফ্লেকশন মানে ভাঁজ করা, ফ্লেকশন যদি করতে চাই, তাহলে এই যে দেখো আমার এখানে যে পেশিটা আছে না, এ কিন্তু টান দিয়ে ভাঁজ করে দিল। কি করলো সে? টান দিয়ে সংকোচন করে ভাঁজ করে দিল। তাহলে ফ্লেকশন ঘটাচ্ছে সে, তাহলে এটার নাম বাইসেপস। কি ঘটাচ্ছে? এটার নাম কি? বাইসেপস। বাইসেপস পেশি। তাহলে বাইসেপস পেশিটা আমার ফ্লেকশন ঘটাচ্ছে, ভাঁজ করছে, এই জন্য একে বলা হয় ভাঁজ করানো পেশি বা ফ্লেক্সর পেশি। খুবই সিম্পল। তো আমি ভাঁজ করলাম, এখন যদি আমি এই ভাঁজটাকে আর এক্সটেন্ড করতে চাই, মানে ভাঁজটাকে খুলতে চাই, সরিয়ে দিতে চাই, দূরে সরাইতে চাই, দ্যাট ইজ কল এক্সটেনশন, এক্সটেন্ড করা। তাহলে আমাকে এই যে ট্রাইসেপস পেশি নিচে আছে তার সাহায্য নিতে হবে, ও টানলে খুলে গেল। আবার দেখো এই যে ট্রাইসেপসটা যদি সংকোচন করে খুলে দেয়, তাহলে ট্রাইসেপসটার কাজ হচ্ছে এক্সটেনশন ঘটানো। ট্রাইসেপসের মাধ্যমে আমরা কি করলাম? আমরা এই জায়গাটাকে এক্সটেনশন করলাম। প্রিয় স্টুডেন্ট, এরপরে আমরা দুইটা চলে আসি, অ্যাবডাক্টর এবং অ্যাডাক্টর। খুবই সিম্পল এবং খুবই ইউনিক। অ্যাবডাকশন শব্দের অর্থ হচ্ছে ছিনতাই করা, সরিয়ে ফেলা। এই যে দেখো আমার হাতটা এরকম আছে, আমার হাতটাকে যদি আমি এদিকে নিয়ে যাই, তার মানে কি? অ্যাবডাকশন হচ্ছে না, আমার দেহ থেকে সরে যাচ্ছে না হাতটা। তাহলে দেহ থেকে দূরে নিয়ে যাচ্ছে যারা, তাদেরকে আমরা বলবো অ্যাবডাক্টর বা ছিনতাইকারী পেশি বা দূরে নিয়ে যাওয়া পেশি। আর দূরে যাওয়ার পর যদি কোনো পেশি তাকে টেনে নিয়ে আসে কাছে, অ্যাট্রাক্ট করে নিয়ে আসে, অ্যাডাক্ট করে নিয়ে আসে, দ্যাট ইজ কল অ্যাডাক্টর পেশি। তারা অ্যাডাকশন ঘটায় বা অ্যাট্রাকশন ঘটায় বা কাছে নিয়ে আসে। তাহলে অ্যাবডাকশন, অ্যাডাকশন। তাহলে যে পেশি অ্যাবডাকশন বা দূরে নিয়ে গেল তাকে অ্যাবডাক্টর পেশি বলে, যে পেশি অ্যাডাকশন বা কাছে নিয়ে আসলো তার নাম হচ্ছে অ্যাডাক্টর পেশি। ঠিক আছে, তাহলে আমার নাম বলে, এই যে দেখো এইটা, এর নাম হচ্ছে ডেল্টোয়েড। ডেল্টোয়েডটা কি করে দেখো, টান দিয়ে নিয়ে চলে গেল। সো এই ডেল্টোয়েড পেশিটাকে আমরা বলবো যে দূরে নিয়ে যাচ্ছে, ছিনতাই করে নিয়ে যাচ্ছে হাতটাকে, বা অ্যাবডাকশন করে নিয়ে যাচ্ছে। তাহলে ডেল্টোয়েড লিখবো আমরা এখানে। ডেল্টোয়েড কিন্তু ডেল্টার মতো একটা পেশি, ত্রিকোণাকার আর কি এখানে থাকে। তো ডেল্টোয়েড পেশিটা এখানে কিন্তু আমরা ইনজেকশন দিই ডেল্টোয়েড পেশিটাতে, তাই না? আচ্ছা, কোন পেশিটা কাছে টেনে নিয়ে আসে? এটা কিন্তু সামনে থেকে দেখতে পাবো না। এই যে পেছনে দেখো, এই জায়গায় একটা পেশি আছে, এই যে এই জায়গায় হাতটা যখন এরকম চলে যায়, তখন এই পেশিটা করে কি? টান দিয়ে হাতটাকে কাছে নিয়ে আসে। তো এই পেশিটার নাম হচ্ছে লেটিসিমাস ডরসি। ডরসি মানে পিঠ, পিঠে থাকে। কি নাম? লেটিসিমাস ডরসি। ডরসি মানে তুমি যখন ডর বা ভয় পাবা তখনই তো তুমি কাছে আসবা, তাই না? এখানে আসো, ডর খাইলেই কাছে আসবা। কিংবা লেডি, লেডি মানে লেডি, লেডি মানে ফিমেল। ফিমেলরাই তো আমাদের আকর্ষণ করে, তাই না? আমাদের মায়েরা আমাদের যখন মায়েদের প্রতি আমরা আকর্ষিত হই, আমরা বাসায় যাই, মায়েরা আমাদের খানা খাওয়ায়, আমরা আমাদের প্রেমিকাদের প্রতি আকর্ষিত হই, লাইক দ্যাট।
তাহলে লেটি মানে আকর্ষণ বা কাছে আসা। তাহলে বলো তো দেহের কাছে কি নিয়ে আসে? লেটিসিমাস ডরসি। কাছে আনার নাম কি? অ্যাডাকশন। তাহলে কাছে আনে যে পেশি তার নাম হচ্ছে লেটিসিমাস ডরসি। তাহলে কাছে আনা মানে অ্যাডাক্টর পেশি সে, রাইট? আচ্ছা, এবার চলেছে ডিপ্রেসর পেশি, যে পেশি ডিপ্রেশন ঘটায় বা নিচে নামায়। ওকে, ডিপ্রেসর কমায় বা নিচে নামায়। এই যে দেখো আমার ম্যান্ডিবল এটা, তাহলে ম্যান্ডিবলটাকে যদি আমি নিচে নামাইতে চাই তাহলে একটা পেশি এটাকে নিচে নামায় বা ডিপ্রেশন ঘটায়। ওকে, সো দ্যাট ইজ কল্ড, ম্যান্ডিবলকে যে নিচে নামায় তার নাম হলো ডিপ্রেসর ম্যান্ডিবুলি। এগুলো মেডিকেলে পড়ায়, হ্যাঁ, এগুলো ধীরে ধীরে তোমাদের বইয়ে অ্যাড করতেছে। তাহলে ডিপ্রেসর ম্যান্ডিবুলি একটি হচ্ছে ডিপ্রেসর পেশি যে ম্যান্ডিবলকে নিচে নামায়। তো কনসেপ্ট বুঝে বুঝে কিন্তু এগুলো মনে রাখতে হবে। লিভেটর পেশি, লিভেটর মানে যে ইলেভেট করে, উপরে নিয়ে যায়। আমার দেখো চোয়ালটা নিচে নামলো, তাহলে এই চোয়ালটা নিচে নামছে, তাকে তো উপরে নিয়ে যাইতে হবে, ইলিভেশন করতে হবে, তাই না? তাহলে কোনো কিছুকে উপরে নিয়ে যাচ্ছে কে? মেসেটর পেশি। মেসেটর বা মেসিয়েটর, যেমন মন চায় বানান লিখবা, মেসেটর পেশি। তা আমি এইভাবে মনে রাখি যে ইলেভেশন বা লিভেশন মানে উপরে তোলা, আমাদের সোয়ালকে উপরে তোলা। কি আমাদের সোয়ালকে উপরে তোলে? মেসি। মেসি দেখো কালকে রাত্রে 8ম ব্যালন ডিওর জিতছে, তাই না? সে সবসময় খালি উপরে যাইতেছে। তাহলে ইলেভেশন, লিভেশন বা লিভেটর বা উপরে যাওয়া পেশির নাম কি? মেসি, মেসেটর পেশি। ঠিক আছে? আচ্ছা, রোটেটর পেশি। রোটেটর মানে হচ্ছে যে রোটেশন ঘটায়। আমি তোর পা দেখাইতে পারবো না ভিডিওতে, আমি আমার হাতটা দেখাই। এই দেখো, রোটেশন করতেছি না, আমি আমার হাতটা ঘুরাইতেছি না। তাহলে আমাদের পায়ে এখানে একটা পেশি আছে, তার নাম হচ্ছে রোটেটর পিরিফর্মিস। রোটেটর পিরিফর্মিস, এদের নাম দেখে কিন্তু মনে থাকে। পিরিফর্মিস মানে বাদামের মতো দেখতে বা হচ্ছে মোটর দানার মতো দেখতে, ফর্ম মানে আকার, পাইরি শব্দের অর্থ হচ্ছে মোটর দানা, এইরকম কিছু একটা, সে রোটেশন ঘটে। তাহলে আমরা আরেকবার দেখি সবগুলাই। ফ্লেকশন মানে হচ্ছে ভাঁজ করা, বাইসেপস করে। এক্সটেনশন মানে হচ্ছে ভাঁজ খুলে দূরে নেওয়া, এক্সটেন্ড করা, সো ট্রাইসেপস করে। অ্যাবডাক্টর মানে হচ্ছে চুরি করে নিয়ে যাওয়া, দূরে নিয়ে সরিয়ে ফেলা। তো ডেল্টোয়েডটা আমাদের হাতটাকে দূরে নিয়ে যায় দেহ থেকে। আর এখানে লেটি আছে, লেটি আমাদের কাছে নিয়ে আসে, অ্যাট্রাক্ট করে। তাহলে লেটিসিমাস ডরসাল অ্যাডাক্টর পেশি। ডিপ্রেসর আমাদের সোয়ালটাকে নিচে নামায়, তার নাম হচ্ছে ডিপ্রেসর ম্যান্ডিবুলি। সোয়াল বা ম্যান্ডিবলকে নিচে নামায়। লিভেটর আমাদের সোয়ালকে উপরে যে তোলে, তার নাম লিভেটর পেশি। সেই পেশিটার নাম হচ্ছে ম্যাসেটর। আর রোটেশন যে ঘটায় আমাদের ফিমারকে ঘুরায়, ওকে, তার নাম হচ্ছে রোটেটর পাইরিফর্মিস। আশা করছি সবাই বুঝতে পেরেছো। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।